একটা প্রশ্ন করব, এই যে আপনি হামাসের কথা বলছেন, তাহলে কি হামাস পাকিস্তানি সেনার পোশাক পরে বাংলাদেশের ভেতর অনেক আগে থেকে ঢুকে তাদের কার্যক্রম, তাদের জাল বিস্তার করছিল? তাহলে কি শুধু পাকিস্তান নয়, মিডল ইস্ট থেকে ইসলামী মনোভাবাপন্ন এই জেহাদিরা ঢুকেছে বাংলাদেশে? আপনি কি সেই সন্দেহ করছেন? এখানে আপনি যে দুটো প্রশ্ন করলেন, দুটো প্রশ্ন কিন্তু আমার কাছে মনে হয় খুবই সিগনিফিকেন্ট এবং আমি উত্তরগুলো দিচ্ছি। প্রথমত হলো যে 2009-এর আগে যখন আপনারা জানেন যে বাংলাদেশ থেকে 10 ট্রাক অস্ত্র ভারতকে উত্তপ্ত করবার জন্য 10 ট্রাক অস্ত্র এখান থেকে চালান যাচ্ছিল বর্ডারে উলফার কাছে, সেই সময়টাতে যখন বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতাতে আসে, তখন আমরা বারবারই মানে খবর পেতাম বা ওই যে পাকিস্তানের যে আপনার জঙ্গি সংগঠনগুলো আছে তাদের অনেক সদস্যকে গ্রেফতার হওয়ার জন্য। এটা কিন্তু বাংলাদেশে একটা ট্র্যাডিশন অলরেডি আছে। আমরা 90-র দশকে কিন্তু ঢাকার রাস্তাঘাটে শুনতাম যে আপনার আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। এই বাক্যটি আমরা কিন্তু স্লোগান হিসেবে প্রচুর শুনতাম। 1985-এর দিকে, 80s-এর দিকে আপনার যখন রুশ আফগানিস্তান যুদ্ধ হচ্ছিল, আসলে যুদ্ধ বলাটা ঠিক হবে কিনা, কারণ রাশিয়া তখন ইনভাইট করেছিল আফগানিস্তানকে। ওই সময়টাতে ওসামা বিন লাদেনকে আসলে আমেরিকা খুবই ইকুইপড করে, ওই সময়টাতে সমর্থন দেয় এই গোষ্ঠীটাকে, মোল্লা ওমর এদেরকে। তো ওই সময় বাংলাদেশ থেকে একটা বড় চাঙ্ক, বড় অংশ আফগানিস্তানের পক্ষে যুদ্ধ করতে যায়। আমি জানি না এটা আপনার জানা আছে কিনা, এটা একটা তথ্য আপনি জেনে রাখেন। পরবর্তী সময় ওইখানে অনেকেই মৃত্যুবরণ করে, কিন্তু যারা বেঁচে আসে, যারা নিজেদেরকে মুজাহিদিন বলেছে, সেই সময় তারা বাংলাদেশে এসে বেশ কিছু মানে এরকম আন্ডারগ্রাউন্ড দল গঠন করে, যাদের মধ্যে হিজবুত তাহরি, তারপরে হচ্ছে যে আপনার আরেকটা আছে, মূলত যে দলটা করেছিল ইটস নট জামাতিল মুজাহিদিন, এদেরকে আমরা হিজু বলতাম, আপনার এরকমই একটা নাম, হিজবুত তাহরির না, এটা আরেকটি পার্টি। তো এই মুহূর্তে আমরা বেশ কিছু বছর ধরে শুনে আসছি যে গাজাতে যেই হামলাগুলো ইসরায়েলি বাহিনী কর্তৃক হয়েছে বা এই যুদ্ধের কারণে হয়েছে, বাংলাদেশকে একটা নিউট্রাল কান্ট্রি ধরে এখানে প্র্যাকটিসিং গ্রাউন্ড। আপনি লক্ষ্য করে দেখেন যে এই 5ই আগস্টের পরে কিন্তু একটা কথা উঠেছে যে বাংলাদেশে প্রায় 2 লক্ষ ছেলে মেয়েদেরকে আপনার ট্রেনিং দেওয়া হবে। তো বাংলাদেশে আপনার তো কোনো যুদ্ধ অবস্থা গত 54 বছর ধরে নেই। ভারতের সাথে কোনো যুদ্ধ, এখন যেহেতু তারা ঝামেলা করছে, এখন হয়তো ভারত ধরে একটু ছাঁচা দিতে পারে, কিন্তু এইটা ছাড়া বাংলাদেশ সাধারণত বাংলাদেশে আক্রমণ করবেটাকে, একটা অগুরুত্বপূর্ণ রাষ্ট্র আক্রমণ করবেটাকে তাকে। তো আলটিমেটলি বাংলাদেশের আসলে সেনাবাহিনীরও খুব একটা প্রয়োজন নাই। তো বাংলাদেশে আপনার 2 লক্ষ ট্রেনিং এর কেন দরকার? এইটা যেটা আমরা দেখেছি যে এই যে দেখবেন যে টাউন সিকিউরিটি পার্টি বা পিডিপি এরকম টাইপের একটা দল গঠন করা হয়েছে, এদেরকে আপনার গ্রাম প্রতিরক্ষা হিসেবে এদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, ট্রেনিংটা হচ্ছে। তো আমরা যেটা খবর পেয়েছি যে এদের ভিতরে একটা বড় অংশ আপনার ভারতের নর্দার্ন সাইডে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, আর আরেকটা অংশকে তারা গাজায় রপ্তানি করবে, পাঠাবে। এই ধরনেরও একটা চিন্তা ভাবনা আছে, যেটা আপনার টার্কিশ একটা বড় ধরনের ফান্ড এখানে আছে। আর পাকিস্তানের আপনার এই যে গোয়েন্দা সংস্থা যারা আছে তারা টেকনোলজিক্যাল, অর্থাৎ এই ট্রেনিং এর পুরো ব্যবস্থাটা করবে হচ্ছে পাকিস্তান। আর এখান থেকে বড় একটা ফান্ড টার্কি থেকে আসছে। আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট সৌদিজ ইনভেস্টমেন্ট হিয়ার, বাট একটা বড় টাকা টার্কি থেকে এসেছে। অস্ত্রেরও একটা বড় ধরনের চালান আসছে। আর আপনারা তো জানেন যে পাকিস্তানি জাহাজ এসেছে, এর ভিতরে কি এসেছে না এসেছে, আমরা এক্সপ্লোসিভের ছবি দেখেছিলাম, এগুলো সবই আপনাদের জানা আছে। সুতরাং এই যে 32টার ভাঙার পরে আইসিস এর পতাকা উড়েছে, এইটা কিন্তু খুবই 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 সিগনিফিকেন্ট। আপনাকে এটা বুঝতে হবে যে 32-এর সাথে আইসিস এর সম্পর্ক কি, এটা হঠাৎ করে কোনো কথা নাই, বার্তা নাই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গত প্রায় 3-4 মাস ধরেই তিনি বক্তৃতা দিচ্ছেন অনলাইনে, গত 3-4 মাস ধরে পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী বলবো, বিভিন্ন দেশে থাকা বাঙালিদের উদ্দেশ্যে, বাংলাদেশিদের উদ্দেশ্যে। আপনার আমি নিজে অ্যাটেন্ড করেছি লন্ডনেরটা, এরপরে নিউ ইয়র্কে হয়েছে, লস এঞ্জেলেসে হয়েছে, তারপর ডালাসে হয়েছে, বিভিন্ন জায়গাতে তিনি ভাষণ দিয়েছেন, কোরিয়াতে হয়েছে, বেলজিয়ামে হয়েছে, বিভিন্ন দেশে, আফ্রিকার যেখানে বাঙালিরা থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, সেখানে। তো এতদিন পরে তাদের কেন টনক নড়লো যে আজকেই ভাষণ দিতে দেওয়া হবে না? তা আপনি এটা যোগ বিয়োগ করুন না যে তাই তো একজন প্রধানমন্ত্রী যদি প্রায় 50-60টা ভাষণ দিয়ে ফেলতে পারে, 61 নাম্বার বা 62 নাম্বার ভাষণে এসে হঠাৎ করে গন্ডারের চামড়া কেন মনে হলো যে এই আমাকে খোঁচা দিয়েছে, ব্যাপারটা ওরকম না। তো আলটিমেটলি ব্যাপারটা কিন্তু এখানে শুধু 32-এ আক্রমণ করেছে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্থাপনাতে আক্রমণ করেছে, এইভাবে দেখলে হবে না।
আপনাদের আচ্ছা। কি মনে আছে যে আমি আপনাকে একটু দেখে বলতে পারবো যে তালেবানরা আপনার যখন মোল্লা ওমরের সময়টাতে একদম প্রথম দিকে 2001 হ্যাঁ। এর বা যখন ইনভেড করতে এসেছিল আমেরিকা, তার আগে আহ, গৌতম বুদ্ধের একটা প্রায় 2,500 বছর পূর্বের মনে আছে যে ডায়নামাইট তারা উড়িয়ে দিয়েছিল একটা একটা ভাস্কর্য। ঠিক। হ্যাঁ। খেয়াল করে দেখেন, প্যাটার্নটা খেয়াল করেন। হুম। ওদের কিন্তু এই বিরান মরুভূমি, বিরান জায়গাতে এই হুম। ভাস্কর্যটা কিন্তু কোনো সমস্যা তৈরি করছিল না। না ভাস্কর্য হাঁটতে পারে, না ভাস্কর্য রাইফেল ধরতে পারে, না ভাস্কর্য আপনাকে গুলি করতে পারে, না। তাহলে ঠিক। কেন ঠিক। সেটা একটা হ্যাঁ। নির্দিষ্ট ভাস্কর্য শত্রু হয়ে দাঁড়ালো? ওইখানে হ্যাঁ। গিয়ে তো আপনি নামাজও পড়তে যাচ্ছেন না, যে ওইটার সামনে নামাজ পড়তে গেলে আপনার নামাজ মাকরু হয়ে যাবে, হারাম হয়ে যাবে, এরকম তো না ব্যাপারটা। এটা একটা কমপ্লিটলি একটা আলাদা জায়গায় জিনিসটা আছে। তাহলে 32টা আপনি আপনার বাংলাদেশের এই ক্ষমতা দখলের পরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে মানে আইন শৃঙ্খলার অবনতি, গুম হওয়া, খুন হওয়া, ডাকাতি হওয়া, ছিনতাই হওয়া, এইসব কোনো কিছুই না দমিয়ে একটা নির্বিষ একটা বাড়ি, যাকে 5ই অগাস্টে সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়েছিল, কমপ্লিটলি এটা কয়লা হয়ে গিয়েছিল। এই কয়লা বাড়িটা আপনার কেন মাথা ব্যথার কারণ হলো? কারণ যে হলো সেটাকে আবার ভেঙে ফেলা হলো। ভেঙে ফেলে এই মেসেজটা দেওয়া জঙ্গিদের। এখন আমরা জঙ্গি বলছি কেন, আমরা জঙ্গি বলতে যাচ্ছি কেন? কারণ আমাদের কাছে মোর দেন এনাফ এভিডেন্স আছে যে এইখানে আল কায়েদার শৌর্যবীর্য প্রতিষ্ঠা করা হয়েছে। এক, হামাস এখানে এসে তার পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছে উই আর হিয়ার। একদম। 3 নম্বর, হিজবুত তাহরির ছেলেপেলেরা জানিয়ে দিল যে আমরা কমপ্লিটলি এই দখলে আছি, এই ট্রেনিং এর দায়িত্বে আছি। আর সেখানে পাকিস্তানি নাগরিকরা এসে ব্লক করার একটা বড় রিজন কি? ওখানে পাকিস্তানিরা এসে ব্লক করছে, এটা পাকিস্তান সরকারেরই প্রতিনিধি। কারণ অনেকে তো বাংলা বুঝতে পারছে না। এই ব্লগটা কিন্তু প্রচুর জায়গাতে সার্কুলেট হয়েছে। এই পাকিস্তানে করাচিতে আমরা দেখলাম যে প্রচুর শেয়ার হয়েছে। পাকিস্তানের কাছে এই মেসেজ পৌঁছে দেওয়া যে হারিয়ে যাওয়া ভাইকে আমরা আবার খুঁজে বুঝে পেলাম এবং আপন করে নিলাম। দাদা আপনি আমাদের আপন সঙ্গে করে থাকুন। নিলাম। আমরা এবার এই জায়গাটা থেকেই, দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই জায়গাটাতে এবার একটু নজর দেবার চেষ্টা করব যে তাহলে কি একেবারে নামিয়ে দেওয়া হলো বাংলাদেশের পতাকা? বাংলাদেশের পতাকা নামিয়ে কি সেই জায়গায় স্থান পেয়ে গেল এই জিহাদি পতাকা? খুব স্পষ্টভাবে এই বার্তাটা দেওয়া হচ্ছে যে বাংলাদেশের পতাকা নামিয়ে পাকিস্তানি পতাকা সেই জায়গাগুলো দখল করে নিচ্ছে, কারণ সব জায়গাতেই তো পাকিস্তানের আধিপত্য। এবার আমরা দেখতে পেলাম বঙ্গবন্ধুর বাড়ির ছাদে উঠলো জিহাদি পতাকা। তাহলে কি বাংলাদেশের পতাকা পাকাপাকিভাবে নেমে গেল বাংলাদেশ থেকে? এখানে একটা টেকনিক্যাল কাজ ওরা করবে, যেটা আমি শুনতে পাচ্ছি। আহ, আহ, বিশেষ করে বাংলাদেশের ইসলামিক দলগুলোর যে অ্যালায়েন্সটা হচ্ছে, হেফাজতে ইসলামী, চরমোনাই পীর, বরিশালের যে চরমোনাই অঞ্চলটা আছে সেখানকার এক পীর আছে, সেই পীর, আর হচ্ছে যে জামাতে ইসলামী, আপনারা জানেন যে বাংলাদেশে অন্যতম টেরোরিস্ট সংগঠন।